নীলিমা খাবার নিয়ে এসে তার শাশুড়িকে বলল, এই নিন আপনার খাবার, জলদি করে খেয়ে উদ্ধার করুন। সুফিয়া বেগম খাবারের দিকে তাকিয়ে আবার বউয়ের দিকে তাকিয়ে বলল, বৌমা, আমার ছেলেটা কোথায়? আজ কতদিন একবারও আমাকে দেখতে আসলো না। ওর কাজ আছে, আপনার মতো বেকার নয়। আপনার এসব নাটক দেখার সময় নেই, দ্রুত খেয়ে ঘুমান। এই বলে সেখান থেকে চলে গেল। সুফিয়া বেগম বিছানায় শুয়ে আছে, চোখের জলে বুক ভাসানোর অবস্থা। সুফিয়া বেগমের আশ্রয়স্থল বলতে তার দুই ছেলে সিয়াম ও আসিফ। বড় ছেলে সিয়ামের কাছে আছে এখন। সুফিয়া বেগম কাঁদছে আর নিজের ভাগ্যকে দোষারোপ করছে। আল্লাহ, কেন এমন জীবন দিলে আমাকে? কি দোষ করেছিলাম? তাদেরকে মানুষ করতে কমতি তো রাখেনি, তারপরও কেন আজ এই পরিণাম মা নামের মানুষটার? যে মানুষটা পাশে ছিল তাকে উপরওয়ালা কেড়ে নিল ওই জীবন থেকে। এই মিছে জীবনটা নিয়ে কিভাবে বেঁচে থাকবো বাবু? সুফিয়া বেগম নীরবে নিভৃতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। শরীরটা আর চলে না। সারাদিন একা একা কার ভালো লাগে? কেউ এসে একটু পাশেও বসে না। আসিফ আর তার বউ সানিতা বসে আছে। সানিতা বলল, তোমাকে যে নতুন নেকলেসটা আনতে বললাম, এনেছো? আসিফ বলল, স্যালারি তো আজকে পাইনি, পেলেই আনবো। মিথ্যে বলছো না তো আবার? আমি তোমার সাথে কখনো মিথ্যে বলি নাকি? তা বলো না, কিন্তু আজকাল কেমন জানি মনে হয়। দেখো, এমনিতে আমার অনেক কিছু মেনটেন করে চলতে হয়। আগামী মাস থেকে আবার মায়ের দায়িত্ব নিতে হবে। মায়ের কথা ঠিকই মাথায় থাকে, কিন্তু আমার ছোটখাটো আবদারগুলো মনে থাকে না। মায়ের আর কে আছে? আমরা দুই ভাই ছাড়া এখন তো আর কেউ নেই। তাহলে ওনার দায়িত্ব নিতে হবে না? তোমার কথাবার্তা তো দেখি অন্যরকম মনে হচ্ছে আজকাল। তোমাকে কোনো কথা বললেই অমনি আমার কথাবার্তা অন্যরকম মনে হয়। তোমার সাথে এখন আর কথা বাড়াতে চাই না। কি হয়েছে বলো তো? মন খারাপ কেন? বসকে টাকা দিতে বলেছিলাম, কিন্তু দিল না, তাই মন মেজাজ খারাপ। আর এদিকে তুমিও উল্টোপাল্টা কথা বলতে থাকলে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা খেতে দাও এখন। আচ্ছা ঠিক আছে, চলো। সানিতার বাবা মোমেন সাহেব এসেছে মেয়েকে দেখতে। সানিতা বলল, বাবা, ওই মহিলার জ্বালা আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি করে এর থেকে মুক্তি পাবো বলতে পারো? বাবা কথাটি শুনে ঠাস করে মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। বলল, তোর মতো কুসন্তান আমি জন্ম দেইনি। আমি ভেবেছিলাম তুই মানুষ হবি, কিন্তু তুই একটা অমানুষ হলি। তুমি আমাকে ওই বুড়িটার জন্য মারলে বাবা। কথাটা শোনা মাত্র আবারও থাপ্পড় লাগিয়ে দিল মোমেন সাহেব মেয়েকে। সানিতা এবার রাগে গজগজ করতে করতে ভেতরের দিকে চলে গেল। মোমেন সাহেবও উঠে বেরিয়ে গেল। মোমেন সাহেব জামাইয়ের কাছে এসে বলল, তোমার মতো কুসন্তান আমার জামাই হবে আমি ভাবতেই পারিনি। কি হয়েছে বাবা? আপনি এসব কি বলছেন? আর কেন বলছেন? তুমি বেঁচে থাকতে তোমার বউ কি করে তোমার মাকে নিয়ে খারাপ কথা বলে? আসলে মানে বাবা, আপনি যা ভাবছেন তেমন কিছু না। কথাটি বলা মাত্র মেয়ের জামাইয়ের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিল। বলল, যদি কখনো দেখি আর এমন করেছো, তবে তোমাকে আমি যথাযথ শাস্তি দিয়ে ছাড়বো। এই বলেই সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সিয়াম আর নীলিমা বসে কথা বলছে। সিয়াম বলল, মা কেমন আছে? মায়ের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেছিলে? লাগলে আমি তোমাকে বলবো, চুপচাপ থাকো তো। আরে তুমি এভাবে কথা বলছো কেন? আজকে কতদিন মাকে দেখতে পাচ্ছি না। অফিস থেকে এসে শুয়ে পড়ি, তাই তুমি না দেখলে আমি মনে হয় দেখি না ওনাকে। আমি সেটা বলিনি, কিন্তু আমার তো ছেলে হিসেবে একটা দায়িত্ব আছে। আমি কি সেটা করতে বারণ করেছি? বারণ করনি, কিন্তু জিজ্ঞেস করা আমার দায়িত্ব। আর বেশি দিন নেই, এরপর মাকে আসিফদের ওখানে পাঠিয়ে দেবে তো। পাঠানোর চিন্তা পরে, আগে মাকে ঠিক মতো সব দিয়েছো কিনা, তা না হলে মা আবার ওখানে গিয়ে আমাদের বদনাম করবে। সুফিয়া বেগম ছেলে আর ছেলের বউয়ের কথা শুনে নিস্তব্ধ হয়ে আছে। সুফিয়া বেগম মনে মনে বলছে, হায়রে সন্তানরা, মাকে দেখতেও আজকাল কত হিসেব, কে কতদিন রেহাই পাবে সে চিন্তা ভাবনায় পড়ে থাকে প্রতিনিয়ত। এদিকে নীলিমা সিয়ামকে বলল, আমি মায়ের কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, ওষুধপাতিও প্যাকেট করে রেখেছি। মায়ের ডায়াবেটিসের ওষুধ শেষ, সেগুলো আনতে হবে। আচ্ছা এনে দেব, এখন গিয়ে মাকে দেখে আসি, চলো। এই বলে তারা মায়ের রুমের দিকে গেল। মায়ের রুমে এসে বসলো সিয়াম। সুফিয়া বেগম বলল, বাবারে, আজ এতদিন পর মায়ের কথা মনে পড়েছে তোর? সিয়াম বলল, মা, কাজে থাকি তো তাই আসতে পারি না। কাজের ফাঁকে একটু দেখে আসতে পারতি না? মা কি বোঝা হয়ে গেলাম এতটাই? না মা, তেমন কিছু না, কাজের চাপ বেশি ছিল তাই আসতে পারিনি। মা, আপনাকে কি আমরা অযত্নে রেখেছি যার জন্য এসব বলবেন? না বৌমা, খুব যত্নে রেখেছো। আমার কপালে এত যত্ন আছে আমি ভাবতেও পারিনি। মা, আমি যা পেরেছি করেছি। তোমার ছোট ছেলের কাছে যে আবার বদনাম করো না। মায়েরা কখনো বদনাম করে না, মায়েরা সন্তানদেরকে বড় করে রাখতে চায়। তা হয়তো ঠিক বলেছো মা, তারপরও বললাম, বাবারে, এই বয়সে এদিক সেদিক আর ভালো লাগে না, এক জায়গায় স্থির হয়ে থাকতে চাই। মা, বাচ্চাদের মতো কথা বলো না তো। তুমি তো দেখছো আমার এক রথের রুজি, তাহলে তোমাকে রাখবো কি করে? আর আমি একাই তোমার ছেলে নাকি? তোমার তো আরেকটা ছেলে আছে। তাহলে
তাহলে ও কি তোমার দেখভাল করবে না? সব চাপ আমি একা করব নাকি? সুফিয়া বেগম ছেলের কথা শুনে অবাক হয়ে বলল, থাক বাবা, আমার ইচ্ছে শেষ, আর নিজের ইচ্ছের কথা বলবো না। শেষ ইচ্ছে এটাই ছিল, তাই বলছিলাম তুমি এখন ঘুমাও, কালকে কথা হবে তোমার সাথে। কালকের দিনটা কালো দিন যেন না হয় তোর জন্য। মানে বুঝিনি, কি বলেছো? বুড়ো বয়সে কত কি বলবো বাবা, সব কথার মানে বুঝতে নিজেও পারি না। পরের দিন সকালে সিয়াম, নীলিমা, আসিফ, সানিতা সবাই সুফিয়া বেগমের পাশে বসে কান্না করছে, কেননা সুফিয়া বেগম আর নেই আমাদের মাঝে। সিয়াম বলছে, মা, ও বা, ফিরে আসো তুমি। আমি তোমার খেয়াল একাই রাখবো, তোমাকে আর এদিক সেদিক যেতে হবে না। আমি তোমার বড় ছেলে, তোমার সব দায়িত্ব আমার। সুফিয়া বেগমের নিস্তেজ দেহখানা যেন আর্তনাদ করে বলছে, বাবা, বাবা রে, আমার শরীরটা আর চলে না, আমাকে একটু শান্তি দে, আর ভাগাভাগি করিস না আমাকে নিয়ে। আসিফ বলল, মা, তোমাকে নিয়ে যেতে আর পিছু হাঁটবো না, তুমি যখনই বলবে তখনই নিয়ে যাব। মা গো, আমরা দুই ভাই এক হয়ে তোমাকে দেখব, যেটা তুমি চেয়েছিলে। মা, তোমাকে কষ্ট পেতে হবে না, তবুও তুমি ফিরে আসো মা। নীলিমা বলল, মা ফিরে আসেন, আপনাকে আর ভাগাভাগি করে থাকতে হবে না, আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমাদের কারণে আপনি আজ আমাদের মাঝে নেই। সানিতা শাশুড়ির পাশে বসে নীরবে কাঁদছে। সিয়াম বলল, মা, আজকের দিনটা সত্যি কালো দিন আমাদের জন্য। সিয়াম, আসিফ দুই ভাই আর্তনাদ করছে। যখন বেঁচে ছিল তখন কেউ দাম দেয়নি, মরার পর লোক দেখানোতে কি দরকার? মা বাবা একাই 5টা সন্তানের ভরণ পোষণ করতে পারে, কিন্তু 5টা সন্তান মিলে মাকে দেখতে পারে না, মায়ের ভরণ পোষণ করতে পারে না। আমি না বললেও বাবা মায়ের স্থান সবার উপরে ছিল, আছে এবং থাকবে।